আপনি শুধু একটা সেক্টরকে এম্পাওয়ারমেন্ট করবেন, বাকি সেক্টরগুলোকে এম্পাওয়ারমেন্ট করবেন না। আবার বলবেন ডাইভার্সিফিকেশন করা দরকার। হাউ ইটস পসিবল পলিসি? যে ধরেন আমাদের একজন এসএমই, আপনি কি মনে করেন যে এসএমই কালকে ব্যাংকে গেলে 20 লাখ টাকার লোন পাবে? আজকালকার মানে কি প্রতিযোগিতামূলক বাজারে 20 লাখ টাকা কিছু? যে এইখানে এলডিসি গ্র্যাজুয়েশন হলে এইখানে আমাদের এমপ্লয়মেন্ট, এইখানে আমাদের যে বিনিয়োগ হয়েছে, আমরা যে রপ্তানিগুলো সম্ভাবনা তৈরি হয়েছে, এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে গেলে এইগুলা চ্যালেঞ্জের মুখে পড়বে। যে আপনি আমাকে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার পরিবেশ করে দেন, আমি এটা আমার চ্যালেঞ্জটা আমি মোকাবেলা করব, কোনো সমস্যা নেই। প্রফিট করা মানে কঠিন সারা পৃথিবীতে, ব্যবসা করাটা সহজ। যেমন বড় চ্যালেঞ্জের সমস্যা তো হয়েছে বা এই মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি। যে ধরেন আমার একটা পলিটিক্যাল মানে আর কি টার্মোয়েলের সময় এমনিতেই সব দেশেই আপনার অরাজকতাটা হয়। আমরা তো এখনও সেফ মনে করি না। কারণ কেন সেফ মনে করি না? যে ধরেন আমার ফ্যাক্টরিতে আমার কর্মকর্তা কর্মচারী অবাধে যাতায়াত, আমরা আজকে বিগত 12-14 মাসে তো এটাই আমরা এনশিওর করতে পারি নাই। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এখানে এটা নিরাপত্তাটা বজায় রাখা, এটাই তো আমরা পারি নাই। এটার একটা বড় চ্যালেঞ্জ। সেকেন্ড হলো আমরা অর্থনৈতিক ক্ষেত্রে, আপনি জানেন ব্যাংক সেক্টরের যে দেউলিয়াপনাটা হয়েছে, আপনি আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য আপনি সব কিছু করতে গেলে এখানে ব্যাংক ফ্যাক্টর, এই জায়গায় কি আমরা শৃঙ্খলাটা করতে পেরেছি? আমরা তো করতে পারি। এখনগুলো ব্যাংকগুলো কি আমি জানি না, মানে আর কি ইয়েতে আমরা যে সকল ব্যাংকগুলোতে করি, এই ব্যাংকগুলোতে এখনও ওই বাতে, কিন্তু মানুষের কাছে আপনাদের মাধ্যমে কল্যাণে আমরা বিভিন্ন টিভিতে দেখি বিভিন্ন ব্যাংকগুলো এখনও ক্লায়েন্টকে তার মানে আর কি টাকাটা দিতে যথাযথভাবে পারছে না। সুতরাং এই দুটো জায়গায় আমার দৃষ্টিতে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে এই দুটো জায়গায় চ্যালেঞ্জের ক্ষেত্রে তারা বড় ধরনের মানে আর কি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। একটা হলো আমাদের আইন শৃঙ্খলার ক্ষেত্রে, যে কেউর বিরুদ্ধে যদি অভিযোগ থাকে থাকে, তার আইনি প্রক্রিয়া যথাযথভাবে তারে আইনের সম্মুখীন করা হোক, এতে আমাদের কোনো আপত্তির কিছু নাই। এবং আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, আমরা দলবাজি থেকে আমরা সবসময় মুক্ত থাকার চেষ্টা করেছি। কারণ পলিটিক্স করার জন্য রাজনীতিবিদরা রয়েছেন, আমরা রাজনীতিবিদ না, আমরা ওইগুলো বিষয়গুলো বুঝবো না। আমরা বুঝবো আমরা যে ইনভেস্টমেন্টটা করেছি, আমরা যে এমপ্লয়মেন্টটা করেছি, এটাকে কীভাবে এইখানে মানে আর কি নিরাপত্তা দেওয়া যায়, এইখানে কিভাবে এটাকে এনশিওর করা যায়, এটা নিয়ে আমরা কাজ করতে পারি। এটা নিয়ে সরকারের সাথে, যে সরকারই আসে তার সাথে আমাদেরকে এইগুলো নিয়েই আমাদের কাজটা করতে হয়। সুতরাং এইটা আইনশৃঙ্খলার বিষয়টা এবং ব্যাংক সেক্টরের বিষয়, এই দুটো ক্ষেত্রেই মানে আর কি আমরা মনে করি যে চ্যালেঞ্জের জায়গাটাতে রয়ে গেছে। গ্র্যাজুয়েশনের যে ধাপগুলো আছে, এই ধাপগুলোতেই এই মানে আর কি মানে ওয়েবার পিরিয়ডটা রয়েছে। কারণ আপনি যদি আজকে করেন মানে 26-এ যদি আমরা এলডিসি 29 পর্যন্ত আমরা মানে এলডিসি গ্র্যাজুয়েশনে যে সুযোগ সুবিধাগুলো আমাদের ট্রেডস নানান সেক্টরগুলো পাইতো, 29 পর্যন্ত অটোমেটিকই আপনি পাবেন যদি আপনি চান। আর যদি আপনি না চান, আপনি এটাকে আমরা ওই কথাটাই বলছি যে আপনার যেহেতু 29 পর্যন্ত আমরা আছে, 29 পর্যন্ত আমরা এখানে স্থানীয় শিল্পকে এই সুরক্ষাগুলো দিয়ে আমরা এই স্থানীয় শিল্পগুলোকে আরেকটু স্ট্রেংথেন করি। আপনি এইখানে বিষয়টা কি? বিষয়টা হলো যে আপনি আন্তর্জাতিকভাবে আপনাকে প্রতিযোগিতামূলক বাজারের জন্য আপনি উপযুক্ত হতে হবে। এখন এই উপযুক্ত করার জন্য রাষ্ট্রের যে ব্যাকআপগুলো দরকার, এই ব্যাকআপগুলো যে সেক্টরগুলোকে দেওয়া দরকার, এই সেক্টরগুলো দিয়ে আপনি শক্তিশালী করেন। ছেলে যখন হাঁটা শুরু হয়ে যাবে তখন তো ভাই কারো ধরার লাগবে না, সে অটোমেটিক তার নিজেই সে হেঁটে যেতে পারবে। তো এখনও পুরো হাঁটতে পারে না, আপনি বলছেন আমি ছেড়ে দিই। আমরা ওই জায়গাতেই বলছি যে আমাদের স্থানীয় শিল্প, আমাদের এইখানে বিশেষ করে আমাদের ওষুধ শিল্প নিয়ে আপনারা ভালো করেই জানেন যে এইখানে এলডিসি গ্র্যাজুয়েশন হলে এইখানে আমাদের এমপ্লয়মেন্ট, এইখানে আমাদের যে বিনিয়োগ হয়েছে, আমরা যে রপ্তানিগুলো সম্ভাবনা তৈরি হয়েছে, এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে গেলে এইগুলা চ্যালেঞ্জের মুখে পড়বে। আমরা ব্যবসায়ীরা বারবার বলছি ভাই চ্যালেঞ্জ মোকাবেলা আমরা করব, ওইগুলা নিয়ে কোনো চিন্তার কিছু নেই। আমরা বিনয়ের সাথে, আমরা সরকারের সাথে, সরকারের নানান এজেন্সির সাথে, আমাদেরকে যারা নিয়ন্ত্রণ করেন তাদেরকে আমরা শুধু এই কথাটাই বলছি যে আপনি আমাকে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার পরিবেশ করে দেন, আমি এটা আমার চ্যালেঞ্জটা আমি মোকাবেলা করব, কোনো সমস্যা নেই।
যখন গ্যাসের দাম বাড়ালো, আমরা গ্যাসের দাম বাড়ানোর আগেও তো আমরা লস প্রফিটে ছিলাম, ছিল না? সবাই কি প্রফিটে ছিল? কেউ কেউ লসেও তো ছিল। তো দাম বাড়ানোর পরে আমরা কি বলছি? দাম বাড়ানোর কারণে এবং দাম বাড়ানোর পরে আমরা বলছি দাম বাড়ায়েন না, তো আমরা বলছি আপনি আমাকে আনডিস্টার্ব কানেকশনটা রাখেন, আমি যেন প্রোডাকশন করতে পারি। আমি প্রোডাকশন বাড়াই, আমার এটা পুষিয়ে নেব। এই নানান কৌশলগুলো বাংলাদেশের ব্যবসায়ীরা সারা পৃথিবীতে, আপনি ভালো করে জানেন যে প্রফিট করা খুব মানে আর কি খুব মানে কঠিন। সারা পৃথিবীতে ব্যবসা করাটা সহজ। যেমন ধরেন আপনি লন্ডনে গিয়ে আপনি যদি বলেন আপনি একটা মানে তাদের তো আর ট্রেড লাইসেন্স নাই, একটা বিজনেস করার অনুমতি নেবেন আর কি, এটা রাইট এ মুভমেন্ট আপনি মানে আর কি পেয়ে যাবেন। আমাদের এখানে আপনি একটা মানে আর কি ট্রেড লাইসেন্স পাইতে হইলে অন্তত 4টা সংস্থার সাথে আপনি মোকাবেলা করতে হবে। আমরা এই জিনিসগুলোই চেয়েছি। আমরা বলছি ভাই ব্যবসা আমি করবো, অসুবিধা নেই, আপনি এই জায়গাগুলো আমাকে সহজ করেন। আপনি জানেন আমি এক কৃষিজাত খাদ্যপণ্য রপ্তানি করে থাকি। 18টা প্রতিষ্ঠান আমাকে মনিটরিং করে। আচ্ছা জানতো আমি একজন ব্যবসায়ী, এখন আমার জন্য কি 18টা মানে আর কি মনিটরিং আমার দ্বারা সম্ভব? তো যে জায়গায় আমি করছি না, ওইখানেই দেখছি আমার উপর হয়ে যাচ্ছে। এই জায়গাগুলো আমরা বলছি ভাই এখন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, ভিয়েতনাম, এগুলো সব আপনার 1 পয়েন্ট সার্ভিস। ট্রেড লাইসেন্স আমরা অনেক দিন ধরে বলে আসছি যে 5 বছরের জন্য করা হোক, ERC 5 বছরের জন্য করা হোক না, কারণ প্রতি বছর আসলেই তো লাভ, আমাদের আসলেই তো আপনাকে আমরা পাবো। সুতরাং এই যে মানসিকতা, এই মানসিকতা থেকে যতদিন পর্যন্ত বের না হওয়া যাবে, বাংলাদেশে অবশ্যই সম্ভাবনার ধার অনেক, সম্ভাবনাটা অনেক বেশি। এটাকে করতে হলে এই জায়গাগুলোতে আমাদেরকে মনোযোগ দিতে হবে। আমরা শুধু বিনয়ের সাথে এই কথাটাই বলি, আমি বলি না হবে না যে আমাদের এটা না করে দিলে ইজি ডুইং বিজনেসটা আমাকে 18টা প্রতিষ্ঠান দিয়ে মনিটরিং করলে ব্যবসা হবে না, হবে। কিন্তু আমি যে টার্গেট করছি, যে ধরেন আমরা এগ্রিকালচার প্রোডাক্ট আমরা মধ্যখানে 20-21 সেশনে $1 বিলিয়ন পৌঁছেছিলাম, এখন এটা 40-60 বোধহয় 60 লক্ষ মেট্রিক $1 বিলিয়ন আসছে। 1 বিলিয়নে আবার যাইতে হলে আমরা বলছি এই জায়গাগুলো আমাদেরকে একটু সার্ভিসগুলো এনশিওর করে। এইখানে SME-টাকে স্ট্রেংথেন করেন, কারণ যত দেশ এগিয়েছে তাদের আপনার SME-টাকে তারা প্রায়োরিটি দিয়েছে। আমাদের এখানে SME যত কথা, বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর খুবই মানে সজ্জন ব্যক্তি। আমরা অনেকবার দেখা করে ওনাকে বলেছি যে ধরেন আমাদের একজন SME, আপনি কি মনে করেন যে SME কালকে ব্যাংকে গেলে 20 লাখ টাকার লোন পাবে? আজকালকার মানে কি প্রতিযোগিতামূলক বাজারে 20 লাখ টাকা কিছু না, কিন্তু এই 20 লাখ টাকা কি একজন SME পাবে উইদাউট কোলাটারাল? এই চ্যালেঞ্জগুলো কে নেবে? এই চ্যালেঞ্জগুলো রাষ্ট্রকে নিতে হবে। রাষ্ট্র যখন এই চ্যালেঞ্জগুলো নেবে, এইখানে SME দাঁড়াবে, এইখানে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ দাঁড়াবে। যখন SME ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যায়, তখন এইখানে ভারী শিল্প অটোমেটিক দেখবেন, আমাদের এইখানে মোটরসাইকেল হচ্ছে, আমাদের এখানে গাড়ি হচ্ছে, আমাদের এখানে ট্রাক হচ্ছে। কিন্তু এই জিনিসগুলো করতে হলে আপনাকে ধাপে ধাপে এই জায়গাগুলোতে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে এবং এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে। BGME একটা অ্যাসোসিয়েশন, আবার ধরেন মানে কি চিংড়ি ঘের, এটাও একটা অ্যাসোসিয়েশন। এখন ধরেন বাণিজ্য সচিব মহোদয়ের কাছে 2 জন একই টাইমে অ্যাপয়েন্টমেন্ট চাইল, সবার আগে BGME পেয়ে যাবে। বাংলাদেশের সমস্যাটা কি? বাংলাদেশের সমস্যাটা হলো যে ধরেন একটা জিনিস ভালো পারছেন আপনি, এই ভালোর পিছনেই সবাই দৌড়াচ্ছে। অন্য যে আরেকটাকে আমি মানে আর কি সহায়তা দিয়ে অন্য আরেকটাকে যে আমি আপনার ফ্রন্ট লাইনে নিয়ে আসবো, অনেক দিন ধরে আমরা বলতেছি। আপনার চীন 98% প্রোডাক্টের মানে ডিউটি ফ্রি অ্যাক্সেস দিয়েছে। আমরা চীনের বাজারটার জন্য কি তৈরি হতে পারছি? চীন ইম্পোর্ট করে না। চীন একদিকে যেমন এক্সপোর্টের দেশ, সে ঠিক তেমনি সে ইম্পোর্টেরও দেশ। আমরা কি সেই জায়গায় কম্পিট করতে পেরেছি? আমরা পারছি না। কেন পারছি না হলো আপনার এইখানে, আমাদের এইখানে দরকার ছিল আপনার প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের। আমরা অনেক দিন থেকে বলতেছি, এই যে আমি বললাম আমার কৃষিজাত খাদ্যপণ্য, আমি তো প্রায়র পাই না। LDC গ্র্যাজুয়েশন হবে 26-এ, 24-23 সালে এসে আমাদের ইনসেন্টিভ ছিল 20%, আর নিয়ে আসলো আপনার 12%-এ, এখন নিয়ে আসছে 10%। কেন ভাই এত উৎসাহী কেন?
তো এর জন্য আমার যেটা মনে হয় যে এইখানে আমাদেরকে যেটা করতে হবে, রাষ্ট্রকে একটা মানে ফেয়ার একটা দৃষ্টিভঙ্গি রাখতে হবে। ফেয়ার দৃষ্টিভঙ্গি কি, যে না, গার্মেন্টস আমার প্রাইড, গার্মেন্টস এবং গার্মেন্টস সেক্টরে কর্মরত কর্মীরা আমাদের মানে একটা বড় অংশ। বেসরকারি মানে কি কর্মক্ষেত্রের ক্ষেত্রে গার্মেন্টসে মানে কি কর্ম ইয়েতে সুযোগটা বেশি তৈরি হয়েছে। এইটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট। এটার পাশে যদি অন্য সুযোগ আমি তৈরি করতে পারি, এটা তো ক্ষতি হওয়ার কিছু নেই। তো এখন আমরা কি করি যে না, এখন বিজিএমই তার তার পেলো, আর বাদবাকি সেক্টরগুলো ওই অ্যাটেনশনটাই আমাদের সরকারের নানান মহলে পাওয়ার কোনো সুযোগই তৈরি করে না। তাহলে কেমনে আপনি প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনটা করবেন? আমাদের দেশের মানে আর কি এই যে কামারের তৈরি প্রোডাক্ট আপনার বাইরে যায়, কারণ আপনি জানেন বাইরে এই কাজগুলো, আমাদের জুটের তৈরি প্রোডাক্ট বাইরে যায়। এই প্রোডাক্টগুলো কি বিজিএমের মতো অ্যাটেনশন পেয়েছে? তো কেন পায় না? ব্যাংক, রাষ্ট্র এটাকে কেন দেন? তাইলে আবার আপনি বলবেন প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন করবেন, কীভাবে করবেন? আপনি লেদার সেক্টরের কথা বলছিলেন, আমাদের লেদারের চমৎকার, কারণ আমি একটু চীন সফরে গেছিলাম, ওইখানে গিয়ে আমি দেখছি যে আমাদের যে লেদারটা হয় আর কি, সারা বিশ্বের লেদারের আমাদের কোয়ালিটি হলো নাম্বার 1। আমরা কি পারছি? আপনি দেখেছেন আমাদের লেদার সেক্টরটা কত ধরনের মানে কি অবহেলিত। আমরা কেন এই সেক্টরগুলোকে এম্পাওয়ারমেন্ট করছি না? এখন আপনি যদি এই সেক্টরকে, আপনি শুধু একটা সেক্টরকে এম্পাওয়ারমেন্ট করবেন, বাকি সেক্টরগুলোকে এম্পাওয়ারমেন্ট করবেন না, আবার বলবেন ডাইভার্সিফিকেশন করা দরকার, হাউ ইটস পসিবল? এর জন্য আমি যেটা মনে করি যে আমাদেরকে এই জায়গাতে একটা ফেয়ার মানে আর কি অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের প্রশাসন, আমাদের রাষ্ট্রের একটা ফেয়ার, যে না, আমার যেটা প্রাইড, আমার যেটা গর্ব, আমরা কালিজিরা চাল আমাদের জিআই পণ্য, এটা মানে কি আমরা গ্লোবাল আমরা রাইট পেয়েছি। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে এটা কীভাবে এক্সপোর্ট হয়, এটা তো একজন ব্যক্তি এক্সপোর্টার কেউ দেখবে না, এটা রাষ্ট্রের দেখার কথা। কেমনে ইন্ডিয়ায় আমাদের চাউল এক্সপোর্ট করে, আমাদের প্যাকেট, আমাদের সব নকল করে, তো এটা দেখবে কে? দেখবে হলো রাষ্ট্র। কারণ আমার এই বাজারটা নষ্ট হচ্ছে, যদি ভালো দেয় তাইলে তো ভালো, আর খারাপটা দিলে কার, বদনামটা কার? আমার। সুতরাং এই জায়গাগুলোকে যদি আমরা অ্যাড্রেস না করতে পারি, এই জায়গাগুলোর চ্যালেঞ্জগুলো যদি আমরা না নিতে পারি, তাহলে তো আপনি এইখানে মানে কি অন্য সেক্টর কীভাবে আপনি দাঁড় করাবেন? আপনি জানি না, আপনার ছোটোবেলা আমরা দেখেছি বাজার থেকে যখন চাল কিনে আনা হতো, আমার মা চাচিরা কাজের অ্যাসিস্ট্যান্ট এদেরকে দিয়ে বা নিজেরা চালটাকে বাছাই করত। আপনি দেখেছেন কিনা আমি জানি না, তা আমরা দেখেছি। এখন কি চাল বাছাই করা লাগে? তা আগাইলাম না কোথায়? এখন আমরা ইনভেস্টররা যারা রাইস মিল করেছে, সে আপনার কালার সর্টার এনেছে, পলিশিং এনেছে, এইখানে কোনো ধরনের মানে নন ফুড কিছু আছে কিনা, টঙ্কর কিছু একটা আছে কিনা, এটার মানে কি করেছে। তা আগায় নাই কেমনে? আগাইছে এইখানে। আর কম্পিটিটিভনেসের কথা বলছেন, আমাদের অনেক প্রোডাক্ট ওয়ালমার্টে শোভা পাচ্ছে। আমাদের এত মানে রাজনৈতিক, আমাদের এইখানে মানে বন্যা, খরা, প্রাকৃতিক দুর্যোগ, নানান কিছু, কিন্তু দিন শেষে আপনি যখন বড় বড় স্টোরে যাচ্ছেন, মেড ইন বাংলাদেশ, এই ট্যাগটা তো আপনি দেখতে পাচ্ছেন। সুতরাং না গেলে তো আমি ওই কম্পিটিশনের জায়গাটাতে যেতে পারতাম না সারা পৃথিবীতে। কারণ এই জিনিসগুলো যেহেতু মানে আর কি ফুড, বিশেষ করে প্রসেস ফুড ইন্ডাস্ট্রিগুলো আগিয়েছে। আগে মানে আর কি মানুষ আপনার বাজারে যেত, সবজি কাটতো, সবজি নিয়ে আসতো, এখন জাস্ট রেডি, আপনি রান্না করবেন এইরকম রেডি বা ঢাকাই পাওয়া যাচ্ছে না। তো এই জায়গাগুলো তো আমরা গ্লোবালি শিখেছি। আমরা ইউরোপ আমেরিকাতে আমরা দেখছি যে সবজি কাটার জন্য ওই সময়টা আমার নাই, সুতরাং আমি এখন ইজি টু কুক, আমি এই জিনিসের দিকে আমরা ঝুঁকতেছি। এইটা করতে হলে আমাদের এইখানে চ্যালেঞ্জ যেটা, এবং আমরা যেটা পিছিয়ে আছি, যে কারণে আমরা করতে পারছি না, আপনি যে প্রশ্নটা করেছেন সেটার মূল কারণ এইখানে একটা ইন্টিগ্রেটেড ল্যাবের প্রয়োজন। কারণ এইগুলা বিশেষ করে আমাদের এইখানে মনিটরিংটা ওইভাবে হয় না, কিন্তু বাইরে এটাকে খুব কঠিনভাবে মনিটরিং, খাবারের জিনিসের ক্ষেত্রে তাদের জিরো টলারেন্স, কিন্তু আমরা তো জিরো টলারেন্স করতে পারি না। কেন করতে পারি না? কারণ আমাদের এখানে ইন্টিগ্রেটেড ল্যাবটা নেই। আপনি যে বিস্কিটটা খাচ্ছেন, এই বিস্কিটটার মধ্যে আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক কিছু আছে কিনা না,
এটা পরীক্ষার জন্য বাংলাদেশে এখনকার ইয়েতে আপনি বিএসটিআইতে যাবেন, বিএসটিআইয়ের একটা মানে গতানুগতিক একটা প্রটোকল আছে, সেই প্রটোকল অনুযায়ী টেস্ট করবে। ইন্টারন্যাশনালি এই প্রটোকলের এখন আলট্রা ভার্সন চলতেছে, আর আপনি আছেন এখনও প্রিলিমিনারি লেভেলের ভার্সনে। কারণ আপনি কীভাবে আপনার এই প্রোডাক্টকে আলট্রা ভার্সনের জায়গায় কম্পিটিশনে পাঠাবেন? কারণ আমরা এর জন্য পলিসিটা কী করেছি, আমরা যেটা করি, আমি যে দুটো ওয়্যার হাউসের সাথে কাজ করি লন্ডনে এবং আমেরিকায়, আমরা আপনার এই দুটো ওয়্যার হাউসে আমরা ব্যাচ নাম্বার দিয়ে এই প্রোডাক্টগুলো আগেই তাদের কাছে পাঠিয়ে দিই। তারা তাদের ওইখানে লেবে নিয়ে দেখে যে ভাই এটার কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে কি না, কয় যায় না কোনো মনে বলে তুমি স্টাফিং করে পাঠিয়ে দাও, আমরা পাঠাই দিচ্ছি। যদি এইখানে আমরা অনেক দিন থেকে বলতেছি যে একটা ইন্টিগ্রেটেড ল্যাব, এইখানে আপনার আমরা যেহেতু 90% মুসলমানের দেশ, আমাদের এইখানে হালাল প্রোডাক্টের একটা বড় বাজার রয়েছে ইন্টারন্যাশনাল। আমরা এই হালাল প্রোডাক্ট শুধুমাত্র না কসমেটিক্সেরও আমরা একটা বড় ধরনের সুযোগ রয়েছে হালাল কসমেটিক্সের, আমরা এই জায়গাগুলোতে মার্চ করতে পারি। তো এটার জন্য আপনার ওই যে ইন্টিগ্রেটেড আপডেটেড ল্যাব লাগবে। এই ল্যাব বলতে হবে ইটস আপনি যে জুসটা খাচ্ছেন আপনি কোনো দরকার নাই তো, আপনি এখন যে প্রোটোকলে বিএসটিআই কিংবা সায়েন্স ল্যাব করছে, ইন্টারন্যাশনালি অনেক দূর ভার্সন মানে কি আপডেট ভার্সন আসছে। আমাদের এখানে এইগুলোর অ্যাডাপশনটা নাই, যে কারণে আপনি এই জুসটা নিয়েই যে আমেরিকার মার্কেটে চলে যাবেন এমনটা না। সুতরাং এটা যেতে হলে আপনার এখানে এই ইন্টিগ্রেটেড ল্যাবটা দরকার। বিগত সরকারের কাছে আমরা একটা জায়গাও চেয়েছিলাম যে আমাদেরকে একটা ইন্টিগ্রেটেড ল্যাব করার জন্য, প্রসেস ফুডের ল্যাব করার জন্য, যে আপনার আলুর স্টার্চ, আলুটা সারা ইন্টারন্যাশনালি আলুটা সেল বাই হয় স্টার্চের উপর, যে আলুর যত স্টার্চ বেশি তার ভ্যালু তত বেশি। আপনি এখানে আপনার স্টার্চ করতে বিএসটিআইয়ের যে প্রোটোকল অনুযায়ী করতে গেলে এখানে 11 দিন থেকে 14 দিন লাগে, কিন্তু আপনি ইউরোপ আমেরিকা সকালে দেবেন 3 ঘন্টা পরে এটার সার্ভিস আপনি রিপোর্টটা পেয়ে যাবেন। কোথায় আছে? সুতরাং এই জায়গাতে যদি আপনি ল্যাবরেটরি বেসটা করতে পারেন, আপনি ল্যাবরেটরিটাকে আপগ্রেড করতে পারেন এবং এই সার্টিফিকেটগুলোকে ইন্টারন্যাশনাল করতে হবে। যেমন ধরেন হালাল সার্টিফিকেট, আমাদের দুটো সংস্থা হালাল সার্টিফিকেট দেয়, একটা হলো বিএসটিআই দেয়, একটা হলো ইসলামিক ফাউন্ডেশন দেয়। বিএসটিআই তার কিছু তার লজিস্টিক মানে সাপোর্ট রয়েছে, তো ইসলামিক ফাউন্ডেশনের তো কোনো লজিস্টিক কোনো সাপোর্টই নেই, বাট দে অলসো ইস্যুড সার্টিফিকেট। এখন বাইরে যারা আমরা প্রোডাক্ট নেই আমাদেরকে জিজ্ঞেস করে কোনটা তোমাদের অরিজিনাল সার্টিফিকেট, আমরা নিজেই ধান্দায় করে দিই যে বিএসটিআইটা বলবো না ইয়েরটা বলবো। সো চ্যালেঞ্জেস ইজ মোর, এবং আমরা ব্যবসায়ীরা এই চ্যালেঞ্জেসগুলো নিতে তৈরি আছি। তো আমাকে এই অ্যাটমসফিয়ারটা আপনাকে করে দিতে হবে। রাষ্ট্রের কাজ হলো অ্যাটমসফিয়ারটা করে দেয়া, রাষ্ট্রের কাজ ব্যবসা না, আমরা ব্যবসা করব এই অ্যাটমসফিয়ারটা করে দেয়া। এবং আমরা আশা করি আগামীতে যে রাজনৈতিক সরকারই আসুক, যে সরকারই আসুক, আমাদের এই জিনিসগুলোকে অ্যাড্রেস করে এবং সমাধানগুলো করবে। আমি ভাই মানে আশাবাদী মানুষ, কারণ হলো আপনি এই দেশ তো কী করবো, দেশ তো আমার। আমি চেষ্টা, আপনি বলবেন এটাতে হবে না, আগে একটা প্রেডিকশন দিয়ে দেবেন, আমি এই প্রেডিকশন দেব না। আমি বলবো হবে, যে দলই আসুক, যে আসুক হবে, মানে কি একটা পরিবর্তন হবে। হ্যাঁ, এইটাকে করার জন্য যেমন রাজনৈতিক দলের দায়িত্ব থাকবে, আমাদেরও দায়িত্ব থাকবে। আমরাও এই জিনিসগুলোকে আমরা অ্যাড্রেস করব, তাকে অ্যাড্রেস করব, বারবার তার কাছে যাব, গিয়ে আমরা এই কাজটা করব। আমরা তো শিল্প একদিন এইখানে সারা পৃথিবীতে শিল্পর গল্পটা যদি শুনেন, যে ল্যান্ডটা রেডি থাকে, আপনার ইলেকট্রিসিটি লাইনটা মানে ইউটিলিটি কানেকশনটা করা থাকে, সব করা থাকে, বিনিয়োগকারী গিয়ে তার মানে পেইড আপ ক্যাপিটাল দিয়ে মালামাল কিনে প্রোডাকশন শুরু করে। আমাদের এখানে আমরা জায়গা কিনি, জায়গা ডেভেলপ করি, গ্যাস লাইন আমরা নেই, কারেন্ট লাইন আমরা নেই, পানির লাইন আমরা নেই, নিয়ে আমরা কাঁচামাল কিনি, মাল বানাই, এক্সপোর্ট করি। সারা বিশ্বের ব্যবসায়ীদের চেয়ে আমরা হলাম পার্থক্য এই জায়গাতে। এইখানে প্রতিটা কাজ আমরা করি। এমন কোনো ব্যবসায়ী নাই যে সে জায়গা কিনতে গিয়ে লস খায় নাই, এমন কোনো ব্যবসায়ী নাই যে সে ইলেকট্রিসিটি লাইন আনতে গিয়ে হয়রানির সম্মুখীন হয় নাই, এমন কোনো ব্যবসায়ী নাই যে গ্যাসের লাইন পাইতে গিয়ে মানে কি মানে অবৈধ পথের দিকে যেতে হয় নাই। সবই বাংলাদেশের ব্যবসায়ীরা যত চ্যালেঞ্জেস ফেস করে, সারা পৃথিবীর এত ব্যবসায়ীরা এত প্রবলেম ফেস করে না, কিন্তু তারপরেও এই দেশের ছোট্ট অর্থনীতির এই জায়গায় আমরা নিতে পেরেছি। সুতরাং আমি আশাবাদী, নতুন যে সরকারই আসবে, যেভাবেই আসবে, আমরা মনে করি তার সাথে নিয়ে আমরা চেষ্টা করে যাব এবং একসময় আমরা সফল হব।